বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তোমাদের জন্য আরেকটি অনলাইন ক্লাস নিয়ে এসেছি। তাই আজকের আমার এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলাম হোসেন দস্তগীর, তোমাদের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংলিশ দ্বিতীয় পত্র নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে যে লেসনটি তোমাদেরকে পড়ানো হবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো ধরনের সমস্যা হয়, কোনো সমস্যা নেই, আমাকে ইনবক্স করবে। আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো, স্ক্রিনে একটি এক্সাম্পল দিলাম। হি ইজ এ স্টুডেন্ট, তার আনসার হচ্ছে ইজেন্ট হি। এখন এই যে ইজেন্ট হি, এটা কি? কেন বলা হচ্ছে হোয়াট ইজ দিস? ইজেন্ট হিটা কি জিনিস? আমরা কি এই বিষয়ে আগে পড়েছি? নিশ্চয়ই তোমরা পড়েছো এবং তোমরা ধারণা করতে পারতেছো যে ইজেন্ট হিটা কি, বা আজকে আমি তোমাদের কোন বিষয়টা পড়াবো সেটাও তোমরা আশা করি এই কোয়েশ্চেন থেকে বুঝতে পারতেছো। তাহলে এটা হচ্ছে কি একটি টেক কোয়েশ্চেন। তো আজকে আমাদের পড়া হচ্ছে টেক কোয়েশ্চেন, অর্থাৎ আমি আজকে টেক কোয়েশ্চেনের উপর কি করব, তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা দেখার পরে টেক কোয়েশ্চেনে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই প্রত্যয় নিয়ে আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। লার্নিং আউটকাম। আজকের এই লেসনটা পড়ে আমরা যা যা জানতে পারবো, and after we have studied this lesson we will be able to define tag question. আমরা tag question এর সংজ্ঞায়িত করতে পারবো, identify tag operator, tag operator কোনগুলো সেগুলো চিনতে পারবো, apply tag, সেন্টেন্সের মধ্যে ট্যাগ অ্যাপ্লাই করতে পারবো, ডিফারেন্ট ইউজ অফ ট্যাগ, এবং ট্যাগের যে বিভিন্ন ব্যবহার রয়েছে সেগুলোর সাথে আমরা পরিচিত হতে পারবো। যেমন এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, ইউ আর জিসন, আরন্ট ইউ। এখানে তো ট্যাগ জিনিসটা কি? অ্যাডিং সামথিং উইথ আদার্স। তাহলে এখানে দেখা যাচ্ছে ইউ আর জিসন, এই সেন্টেন্সের মধ্যে আমি যোগ করলাম আরন্ট। আরন্ট। তো এখন আমরা জানবো হোয়াট ইজ টেক কোয়েশ্চেন। টেক কোয়েশ্চেন কাকে বলে? টেক কোয়েশ্চেনের সংজ্ঞাটাকে আমরা জেনে নিই। A টেক কোয়েশ্চেন is a question that is used at the end of a statement to get the support from the listeners. টেক কোয়েশ্চেন হচ্ছে এমন একটি কোয়েশ্চেন যেটা একটা সেন্টেন্সের শেষে কি করা হয়, অথবা একটা বাক্যের শেষে অ্যাড করে দেওয়া হয়। কি জন্য? শ্রোতার থেকে একটা সাড়া পাওয়ার জন্য, রেসপন্স পাওয়ার জন্য। মূলত এটা হচ্ছে টেক কোয়েশ্চেন। যেমন এখানে যে উদাহরণটা দেওয়া আছে, এখানে লেখা আছে ইউ আর জিসন, আরন্ট ইউ? তুমি তো জিসন, তাই না? এভাবে যদি বলি উই আর গোয়িং টু পিকনিক টুমরো, আরন্ট ইউ? আমরা আগামীকাল পিকনিকে যাচ্ছি, তাই না? তো আমরা আশা করি তোমরা এখন বুঝতে পারছো টেক কোয়েশ্চেন কি জিনিস। এখন এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে কম্পিউটার অপারেটর। তার মানে এটা দ্বারা কি বোঝায়? এই ছবিটা দ্বারা এবং তার পাশে যে ব্যাখ্যা কম্পিউটার অপারেটর, এটা দ্বারা এখানে কি বোঝানো হয় দেখি, ধারণা করো তো একটু। এখানে বোঝানো হচ্ছে যে একটা কম্পিউটার চালানোর জন্য একজন অপারেটরের প্রয়োজন হয়, অর্থাৎ অপারেটর ছাড়া কম্পিউটার চলে না, কম্পিউটার অপারেটর যা নির্দেশনা তাই চলে। তো একটা কম্পিউটার চালাতে যদি অপারেটরের প্রয়োজন হয়, অনুরূপভাবে আমরা যে টেক কোয়েশ্চেন করব, টেক কোয়েশ্চেনের জন্য কিছু অপারেটরের দরকার আছে। তো এখন আমরা সেই অপারেটরগুলোর সাথে একটু
পরিচিত হয়ে নিই। যেমন am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, have, has, had, must, ought to, dare to, need to। ওকে, তোমরা এখানে কিছু ট্যাগ অপারেটর দেখতে পাচ্ছ। এগুলো তোমাদের কাছে অপরিচিত কিছু নয়। তোমাদেরকে যখন ভার্ব পড়ানো হয়েছে সেখানে ভার্বের মধ্যে প্রথমত দুই প্রকার ভার্ব পড়ানো হয়েছিল, প্রিন্সিপাল ভার্ব এবং হেল্পিং ভার্ব। এবং হেল্পিং ভার্ব তোমরা তিন প্রকার পড়েছিলে। খেয়াল করে দেখো, হেল্পিং ভার্ব তোমরা কিন্তু তিন প্রকার পড়েছিলে। সেগুলো কি কি ছিল? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। তো টু বি ভার্ব পড়েছিলে 5টা, am, is, are, was, were। আর টু হ্যাভ ভার্ব পড়েছিলে 3টা, have, has, had। আর মডেল ভার্ব পড়েছিলে 12-র অধিক, যেমন ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, আউট টু, নিড টু, ডেয়ার টু, গোয়িং টু। এভাবে করে প্রায় 12 মোর হেল্পিং ভার্ব তোমরা পড়েছিলে। আবার এগুলো ছাড়াও কিন্তু 3টা হেল্পিং ভার্ব তোমরা পড়েছো। মনে করে দেখো তো মনে পড়ে কিনা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। দেখি সামনে কি আছে। এই তো, এই যে আমি ইতিমধ্যে বলে দিয়েছি এই 3টে হেল্পিং ভার্বের কথা। আশা করি তোমাদের মনে পড়েছে। এখন আমরা জেনে নিব টেক কোয়েশ্চেনের যে অপারেটরগুলো রয়েছে সেগুলার কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। কিভাবে টেক অপারেটরগুলোর সংক্ষিপ্ত রূপ করা হয় সেগুলো আমরা একটু জেনে নিব। যেমন am not এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে aren't অথবা ain't। কোনো অবস্থাতে amount করা যাবে না। is not সংক্ষিপ্ত হচ্ছে isn't, are not সংক্ষিপ্ত হচ্ছে aren't। এভাবে করে সবগুলোর সাথে সংক্ষিপ্ত হবে নট যুক্ত হবে। তবে এখানে কিছু এক্সেপশনাল আছে, ব্যতিক্রম। যেমন একটা তোমরা এখানে দেখো am, এই যে am not আছে, am not এর সংক্ষিপ্ত হচ্ছে aren't, ain't, একটু ব্যতিক্রম। তারপর এদিকে দেখো shall আছে, shall not এর কন্ট্রাকশন হচ্ছে shan't। তারপর হচ্ছে ক্যান আছে, ক্যান এর কন্ট্রাকশন হচ্ছে কান্ট। তারপর আরেকটা আছে উইল, উইলের কন্ট্রাকশন হচ্ছে ওন্ট। তো তোমরা টেক অপারেটরের সবগুলো টেক অপারেটরের এখানে কন্ট্রাকশন ফ্রম দেখতে পেলে। এগুলো তো তোমাদের এমনিতে জানা ছিল হয়তোবা, কারণ তোমাদের আগে অনেকবার এগুলো পড়ানো হয়েছে বিভিন্ন চ্যাপ্টারে। এখন এখানে দেখতে পাচ্ছ দুইজন মেয়েকে দেখা যাচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে বা উইশ করতেছে। তো এখানে তারা একটা কমেন্ট করেছে, মাহবুবা ওয়াজ আওয়ার গুড ফ্রেন্ড। মাহবুবা ছিল আমাদের সকলের ভালো বন্ধু। এখন এটার ট্যাগ অপারেটর কি হতে পারে? এটার ট্যাগ অপারেটর হচ্ছে ওয়াজ এন্ড শি। তো এতক্ষণ তো আমরা এক্সাম্পলের মাধ্যমে ট্যাগ অপারেটরগুলো দেখলাম এবং ট্যাগ অপারেটরের সাথে পরিচিত হলাম। তো এখন তো একটা প্রশ্ন থেকেই যায়, কিভাবে ট্যাগ কোয়েশ্চন ফর্ম করতে হয়। কিভাবে ট্যাগ কোয়েশ্চন ফর্ম করতে হয় সেই জিনিসটা কিন্তু এখনো আমরা জানি নাই। আমরা জাস্ট প্র্যাকটিক্যাল উদাহরণগুলো দেখেছি। তো এখন জানবো যে কিভাবে ট্যাগ কোয়েশ্চনগুলো ফর্ম করতে হয়। স্ট্রাকচার ইন পজিটিভ স্টেটমেন্ট, অর্থাৎ সেন্টেন্স যখন কি হবে পজিটিভ হবে তখন সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি সেটা একটু আগে দেখে নিই। যেমন হাসান ইজ আ ট্রুথফুল বয়, আনসার হচ্ছে ইজেন্ট হি। তো এখন এই উদাহরণটি দ্বারা তোমরা কি বুঝতে পারতেছো? আশা করি তোমরা বুঝতে পারছো এখানে ইজেন্ট হি কেন হলো। অর্থাৎ এই উদাহরণটা ব্যাখ্যা করলে দেখা যায় সেন্টেন্স যদি পজিটিভ হয় অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে কোয়েশ্চন গঠন করার সময় সেখানে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। যেমন হাসান ইজ আ ট্রুথফুল বয়, এখানে ইজ কিন্তু পজিটিভ ফর্মের মধ্যে আছে। আমরা আনসার যেখানে করেছি কোয়েশ্চেন করেছি সেটা নেগেটিভ ফর্ম করেছি। তার মানে এটা এই উদাহরণ দ্বারা একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে ট্যাগের মধ্যে সেটা কি হবে? নেগেটিভ হবে। কোয়েশ্চনটা নেগেটিভের মধ্যে হবে।
হেল্পিং ভার্ব স্ট্রাকচার এখানে দেওয়া আছে, যেমন হেল্পিং ভার্ব প্লাস নেগেটিভ প্লাস সাবজেক্ট প্রোনাউন এবং কোয়েশ্চেন মার্ক তো অবশ্যই বসাতে হবে। এখানে হেল্পিং ভার্ব যে নেগেটিভ বসাইছে, এটা নেগেটিভ কিন্তু কন্ট্রাকশন ফর্মের মধ্যে হবে, শর্ট ফর্মে হবে। কোনো অবস্থাতেই আলাদা করে লেখা যাবে না, আলাদা করে লিখলে ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। স্ট্রাকচার 2 হচ্ছে কি, স্ট্রাকচার ইন নেগেটিভ স্টেটমেন্ট। সেন্টেন্স যখন নেগেটিভ হবে তখন সেটার স্ট্রাকচার কি হতে পারে, এই উদাহরণটা দেখে তোমরা বুঝতে পারতেছো কি হতে পারে। যেহেতু এর আগে আমরা পজিটিভ স্টেটমেন্টের উদাহরণ থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিয়েছি, সেটা দিয়ে তোমরা যদি একটু কি করো, ধারণা করো, এটার আনসার তোমরা বলে দিতে পারবে। তো আমরা একটু আনসারটা দেখে নিই। ইজ শি ইজ নট মাই মাদার, ইজ শি। এখানে দেখো সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ ফর্মের মধ্যে আছে, যার কারণে কোয়েশ্চেনটা হয়েছে কিন্তু পজিটিভ ফর্মে। তার মানে আমরা এখানে থেকে একটা বিষয় জানতে পারলাম, সেন্টেন্স যদি পজিটিভ হয় আমার কোয়েশ্চনটা নেগেটিভে করতে হবে, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় কোয়েশ্চনটা পজিটিভে করতে হবে। এটা হচ্ছে মূলত ট্যাগ কোয়েশ্চনের মূল ভূমিকা বা মূল রুল। তারপর এখানে তো এটা রুল স্ট্রাকচারটা লিখে দিলাম, তারপরেও তোমরা নোট করে রাখতে পারো। তো এখানে কিছু তোমাদেরকে উদাহরণ দেওয়া হচ্ছে, সে উদাহরণগুলা তোমরা আনসার দেওয়ার জন্য চেষ্টা করবে। তারপর তোমাদের চেষ্টার পরে আমি আনসারগুলো অবশ্যই করে দিব। তো প্রথমে একটু তোমরা চেষ্টা করো। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি আনসারগুলো করার জন্য। ওকে, 1 মিনিট সময় শেষ। এখন দেখো, রুবিনা ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আনসারটা ছিল কি ওয়াজেন্ট শি। তারপর হচ্ছে ইউ আর নট আ প্লেয়ার, এটার আনসার হবে কি ওয়ার ইউ। দে আর আওয়ার গেস্ট, তাহলে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারতেছো যে দে আর আওয়ার গেস্ট হলে এখানে আনসারটি কি হতে পারে, নিশ্চয়ই আর্ন দে হবে। আর্ন দে। উই ক্যান ডু দিস নাও, এটার আনসার কি হবে সেটাও তোমরা বুঝতে পারতেছো। কি হবে বলো তো দেখি। আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যান উই। ওয়াও। তারপর হচ্ছে হি মে কাম টুমরো, এটার আনসার হচ্ছে মে নট হি। উই শুড নট ডিসঅবে, হচ্ছে শুড উই। ইউ কুড ডু দিস ইজিলি, কুডন্ট ইউ। দে মাস্ট নট প্লে ব্যাট, মাস্ট দে। আই হ্যাভ আ পেন, ডোন্ট আই। ইউ হ্যাড বেটার গো, হ্যাডন্ট ইউ। এখানে একটা বিষয় লক্ষ্য করো, আনসার দেওয়ার সময় এখানে কোয়েশ্চেন মার্কটা দেখা যাচ্ছে না, এটা আসলে এখানে অ্যানিমেশনের প্রবলেম হয়েছে। তো এখানে অবশ্যই কোয়েশ্চেন মার্ক অ্যাড করতে হবে, কোয়েশ্চেন মার্ক অ্যাড না করলে এটা ভুল হয়ে যাবে, এটা কোয়েশ্চেনই হবে না, তখন তো নাম্বারটা চলে যাবে। এরপর এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা স্মার্ট বয়, খুব সুন্দর একটা ছেলের ছবি। আহ, তো এখানে কি বলে, তালিব ইজ এ স্মার্ট বয়। এখন আনসারটা কি হবে, তাহলে আনসারটা নিশ্চয় হবে ইজেন্ট হি। এখন ইজেন্ট হি কেন হলো, কারণ আমরা জানি যখন এখানে নাউন থাকবে, নাউন থাকলে আনসারের মধ্যে একটা প্রোনাউন হয়ে যাবে। তো তালিব হচ্ছে একটা ছেলে, সেজন্য হি হয়ে গেল। আর রিজন কেন হলো সেটা করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবির দৃশ্যটা কি তোমরা কি একটু ব্যাখ্যা করবে। ছবির দৃশ্যের মধ্যে দেখা যাচ্ছে একজন মা তার শিশু সন্তানটিকে আদর করতেছে, স্নেহ করতেছে, এবং এটাকে বলা হয় মাদার্স অ্যাফেকশন। তো কি, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখন কিন্তু উদাহরণের মধ্যে একটু ভিন্নতা আসছে, এটা কি তোমরা লক্ষ্য করতে পারতেছো যে কি ভিন্নতা আসছে। আচ্ছা আমরা সামনে এগোই, তখন আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব। আনসারটা কি হলো, ডোন্ট দেয়। এখানে আনসারের মধ্যে কিন্তু একটু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। তোমরা ধারণা করো যে কোন জিনিসটা ব্যতিক্রম হলো এবং কেন হলো, চিন্তা করে দেখো। তোমরা না পারলে আমি উত্তর দিয়ে দিব, সমস্যা নাই। নোবডি বিলিভস আ লায়ার, আনসার হচ্ছে ডু দেয়। এক্সেপশন, এবার আসো ব্যাখ্যাটা। ওই যে তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম একটু ব্যতিক্রম ধর্মী উদাহরণ
এবং আনসারের মধ্যে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, আসলে সেই জিনিসটা কি, কোথায় ব্যতিক্রম, সেগুলো আমরা একটু জেনে নিব। এখানে বলা হচ্ছে if you find s or es after everybody, everyone, nobody, no one, somebody, someone, one, none, the above rules will not be effective. In that place you have to add don't, they or do they. আসলে এখানে কথাটা বোঝাতে চেয়েছিল যে কি, যখন এই যে কতগুলো ভার্ব দিয়েছে, বিশেষ করে তোমরা মনে রাখবে এভরি, সাম, নো তিনটে শব্দ দিয়ে, যেমন এভরি দিয়ে দুইটা শব্দ এভরিবডি এভরিওয়ান, সাম দিয়ে দুইটা শব্দ সামবডি সামওয়ান, নো দিয়ে তিনটা শব্দ নোবডি নোওয়ান, নান। এই শব্দগুলোর পরে ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনে আমরা ডাস নট ইউজ করতে পারবো না, ডাস বা ডাস নট ইউজ করতে পারবো না। এই জিনিসটা বোঝানোর জন্য এখানে মূলত এই রুলটা, স্ট্রাকচারটা অ্যাড করা হয়েছে। এখন কেন পারবো না সেই জিনিসটা একটু আমরা একটু দেখে নিই, সামনে আমরা উদাহরণের মধ্যে দেখে নিই। যেমন এভরিওয়ান রেসপেক্ট হিম, আনসারটা হলো ডোন্ট দেয়। এখানে কিন্তু আনসারটা ডাজ নট হওয়ার কথা ছিল নিয়ম অনুসারে, কারণ আমরা জানি যে ভার্বের সাথে যখন এস অথবা ইএস যুক্ত থাকে তখন কিন্তু ডাজন্ট হয়। তখন ডাজন্ট না হয়ে ডোন্ট হলো কেন, এখানে ডাজন্ট না হয়ে ডোন্ট হলো কেন? তাহলে এর ব্যাখ্যায় আমি বলবো যে এখানে যেহেতু এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নোওয়ান, নান এগুলোর জন্য প্রনাউন হিসেবে দেয় আসে, তো আমরা জানি দেয়ের সাথে কখনো ডাস নট হয় না, দেয়ের সাথে হয় ডু নট। সুতরাং এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকা সত্ত্বেও ডু বা ডু নট হবে, ডাস নট বা ডাস হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা উদাহরণ দেখো স্ক্রিনের মধ্যে, নোবডি লাইকস আ ম্যান অফ ব্যাড টেম্পার, আনসারটা কি, ডু দেয়। সিম্পল বিষয়, যেহেতু এখানে নোবডির জন্য দেয় হয়েছে, সেজন্য এস থাকলো, এখানে ডাস আসার কোনো সুযোগ পাই নাই, ডু আসছে। নট কেন হলো না, কারণ বাক্যটা নেগেটিভের মধ্যে আছে। এবার নোটিস কেয়ারফুলি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবে এখন তোমাদের যা দেখাতে যাচ্ছি তা। যেমন এখানে দেখা যাচ্ছে যে নেভার, রিয়ারলি, সেলডম, হার্ডলি, বিয়ারলি অ্যান্ড স্কিয়ারলি, এই ওয়ার্ডগুলা, এই অ্যাডভার্বগুলা নেগেটিভের মতো ট্রিট করে, অর্থাৎ এগুলা নেগেটিভ মিনিং ইন্ডিকেট করে। এগুলা দেখতে যদিও এখানে পজিটিভ মনে হচ্ছে, নট জিনিসটা দেখা যাচ্ছে না, কিন্তু অর্থের মধ্যে এগুলা নেগেটিভই কি করবে, রেফার করে। তো সেজন্য এই ওয়ার্ডগুলো যখন কোন একটা সেন্টেন্সের মধ্যে থাকবে, সেখানে নট দেখা না গেলেও নট হবে না, কারণ এই শব্দগুলাই নেগেটিভ। যেমন উদাহরণগুলো নোটিস করলে তোমরা বুঝতে পারবে, হি নেভার কেম এগেইন, এখানে দেখো নেভারটা কিন্তু নেগেটিভ, এটা স্পষ্ট দেখা যাচ্ছে, এটা ব্যাখ্যা করার প্রয়োজন মনে করতেছি না। পরবর্তী উদাহরণটা দেখো, শি ক্যান রিয়ারলি কাম দিস ডেইজ, এখানে আনসারটা কিন্তু ক্যান শি। তো নট কোথায় গেল, নট হলো না কেন? ওই যে ওই বললাম রিয়ারলি আছে, তো রিয়ারলি থাকলে তো নট হবে না। এখন যদি তুমি নট লেখো তাহলে আনসারটা ভুল হয়ে যাবে, নাম্বার চলে যাবে। এরপর হচ্ছে ইউ হার্ডলি এভার কেম লেট, এখানে আনসারটা হচ্ছে ডিড ইউ। কারণ কি, এখানে ভার্বের ফার্স্ট ফর্মের মধ্যে আছে বা ফার্স্ট ইন্ডিভিজুয়াল আছে বলে ডিট হয়েছে। এখন নট কোথায় গেল, নট হওয়ার তো কথা, নট হয় না কেন? না, এখানে নট দেখা যাচ্ছে না, না গেলেও কিন্তু একটা শব্দ আছে যেটার ভিতরে নট আছে, এটা আমাকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে হার্ডলি। সেজন্য আনসারটা হলো দ্বিতীয়। আর বাকি দুইটাও একইভাবে হয়ে গেল। এগুলা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আর একটু বেশি এক্সেপশন বা ব্যতিক্রমধর্মী কিছু আছে, সেগুলা একটু দেখে নিই। যেমন এখানে দেখা যাচ্ছে আই হ্যাভ আ ফিউ মানি, আনসারটা কি, ডোন্ট আই অর হ্যাভন্ট আই? তারপর হচ্ছে আই হ্যাভ ফিউ মানি, আনসারটা হচ্ছে কি, ডু আই অর হ্যাভ আই? এখন দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি, একটা নেগেটিভ আছে আর একটা পজিটিভ আছে, কারণটা কি দেখি, সামনে আমরা অ্যাডভান্স হই। যেমন আই হ্যাভ এ ফিউ মানি, এখানে কিন্তু ফিউর পূর্বে এ আছে, ওটা যেমন এখানে একটা সার্কেল হয়ে সিগন্যাল দিচ্ছে যে এখানে আমি এখানে আছি, ফিউর পূর্বে আমি এখানে আছি, এটা সিগন্যাল দিচ্ছে। তারপর যার কারণে ওই এর কারণে এদিকে ডোন্ট
অথবা হ্যাভন্ট হয়েছে, মানে নট যুক্ত হয়েছে। কিন্তু এখানে দেখো, এখানে কি সিগন্যাল, এখানে হচ্ছে শুধু অনলি ফিউ, মানে ফিউ আছে, এটা কিন্তু নাই, যার কারণে এখানে কি হয়েছে, ডু অথবা হ্যাভ হয়েছে। অর্থাৎ এই দোনোটা সেন্টেন্সের মাঝখানে যে পার্থক্যটা, সেটা হচ্ছে যদি ফিউর পূর্বে এ হয় তাহলে অবশ্যই, অর্থাৎ এফইউ যদি হয় তাহলে ওখানে নেগেটিভ হবে, আর যদি শুধু ফিউ হয়, অর্থাৎ ফিউর পরে যদি আর্টিকেলটা না থাকে, তখন আমরা এটা নেগেটিভ করতে পারবো না, সেটা আমাকে পজিটিভ করতে হবে। এটা হচ্ছে পার্থক্য, এটা মনে রাখবে, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। অর্থাৎ এফইউ হলে সেন্টেন্সের মধ্যে যখন এফইউ থাকবে তখন সেখানে নট ইউজ করতে পারবে, আর যদি সেন্টেন্সের মধ্যে শুধু ফিউ থাকে তাহলে ফিউটা নেগেটিভের মতো অর্থ দিচ্ছে, সেজন্য এখানে নট ইউজ করা যাবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। তার মানে কি, এফইউ আ লিটল অ্যাফারমেটিভ, যখন সেন্টেন্সের মধ্যে এফইউ আ লিটল থাকবে সেটা অ্যাফারমেটিভ ইন্ডিকেট করবে, আর যদি অনলি ফিউ অথবা লিটল থাকে সেটা নেগেটিভ ইন্ডিকেট করবে। সেজন্য বাক্যগুলোর মধ্যে এই উদাহরণের এই তারতম্য ঘটেছে। যেমন দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জার, তার আনসারটা কি হবে? এটা কি দেয়ার হবে না ইজেন্ট দেয়ার হবে? দেখি তোমরা একটা ধারণা করো। আমি একটা বলতেছি, এটা আমার মিলে না তোমাদেরটা মিলে। আমি বলতেছি কেন আনসার হবে ইজেন্ট দেয়ার। দেখি আনসারটা কি হবে। ইয়া, রাইট, আমারটা সঠিক হয়েছে। আশা করি তোমরাও এটা ধারণা করেছো যে এখানে ইজেন্ট দেয়ার হবে, কারণ আমরা ইতিমধ্যে পড়েছি যে a little অথবা এফইউ থাকলে সেখানে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হবে, সেজন্য নেগেটিভ হয়েছে। এখন তো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জার, এটা তো আর ব্যাখ্যা করতে হবে না, আশা করি তোমরা বুঝছো। এখানে আনসারটা হবে ইজ দেয়ার, যেহেতু এখানে শুধুমাত্র লিটল আছে। রাইট, ইয়া রাইট, আমার ভুল হয় নাই, সঠিক হয়েছে। বাহ, ভালো লাগতেছে যে সবগুলো সঠিক হচ্ছে। আশা করি তোমরাও এটা ধারণা করেছো। এরপরে আহ দেখলাম আই নিড ইউ হেল্প, এটার আনসারটা কি হবে? এটা হচ্ছে ডোন্ট আই। ডোন্ট আই কেন হলো? নিডটা হচ্ছে বারবার প্রেজেন্ট ফর্মের মধ্যে আছে, প্রেজেন্ট, সেজন্য ডোন্ট হলো। কিন্তু এটা লেখার পিছনে কারণ কি? কারণ তো অবশ্যই একটা আছে, তোমরা ফলো করতে থাকো। শি নিডস এ পেন, এটার আনসারটা কি হলো? ডাজেন্ট শি। ইয়া, এখন বাট, এই বাট দিয়ে এখন এখন ঘটনাটা এখন চলে আসতেছে, মানে এখানে এর ভিতরে কি ঘটনা আছে, এই দুটো উদাহরণ কেন দিলাম, এটার পিছনে কারণটা এখন দেখতে পাবে। এটা হচ্ছে এখানে যেমন আছে ইউ নিড নট ওয়ারি, ইউ নিড নট ওয়ারি, আনসারটা কি নিড ইউ। তাহলে একটু পার্থক্য হয়ে গেল না? আগে হচ্ছে আই নিড, প্রথমে যেটা লেখা আছে আই নিড ইউর হেল্প, এখানে ছিল ডোন্ট আই, আর এখানে হচ্ছে নিড ইউ, এখানেও নিড আছে ওখানেও নিড আছে। পার্থক্য কোথায়? পার্থক্য তো অবশ্যই আছে। প্রথমে যে নিড ছিল, নিডটা ছিল মূল ভার্ব, এটা অ্যাকশন ভার্ব, বাট এখানে যে নিডটা আছে সে নিডটা হচ্ছে মডেল। তো মডেলের ক্ষেত্রে তো মডেলই বসবে, সেখানে এক্সট্রা কোনো হেল্পিং ভার্ব আনার দরকার নাই, আনলেও তো এটা সঠিক হবে না। আই নিড নট গো দেয়ার, এটাও সেম ওয়ার্ড, সেম হবে নিড আই। তারপরে কি আছে দেখি, অ্যাকশন বা ডু ভার্ব, এটা তো বলে দিয়েছি আমি অলরেডি। এটার ব্যাখ্যা, এগুলো হচ্ছে মডেল, এটাও বলে দিয়েছি। তাহলে আমরা এবার সামনে এগোই। এখানে কি আছে, ইফ আই হ্যাড এনি স্কোপ আইড ভিজিট লন্ডন। এখানে দেখা যাচ্ছে একটা জয়েন্ট সেন্টেন্স দিছে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স দিছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে কমপ্লেক্স নামটাই তো জটিল, কমপ্লেক্স শব্দের অর্থ জটিল, তার মানে সেন্টেন্সটা একটু জটিল হতে পারে, কারণ এখানে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লোজ দেখা যাচ্ছে, অর্থাৎ দুই পাশে ভার্ব দেখা যাচ্ছে। এখন আমরা তো ট্যাগ কোয়েশ্চেন করি হেল্পিং ভার্ব ধরে করি। আহ, এখন এখানে দুইটা ভার্ব দেখা যাচ্ছে, তাহলে কি আমি দুটোটা দিয়ে করব না যে কোনো একটা দিয়ে করব? নিশ্চয়ই যে কোনো একটা দিয়ে করব, দুটোটা দিয়ে করার কোনো সুযোগ নেই। এখন কোনটা দিয়ে করব সেই জিনিসটা সেই বিষয়টা জানাটা জরুরি না, না হয়তো ভুল করে বসে থাকবে। তাহলে সামনে কি বলে দেখি, এটা হচ্ছে ওডন্ট আই। এখানে প্রথমে আই হ্যাড ছিল, আর ওইদিকে ডি মানে কন্ট্রাকশন ফর্ম যেটা আছে, ডি, ডি, ডি এর জন্য উঠেছে। আচ্ছা, এটা দ্বারা উড বুঝাইছে। তখন আমি হেড দিয়ে হয় নাই, উড দিয়ে হয়েছে কেন? কারণটা কি? আমি এটা কি হ্যাডনটাই বা হ্যাডনটা লিখতে পারতাম না? তো নিশ্চয় যেহেতু এখানে উডন্ট দিছে, আমি হ্যাডনটা লিখতে পারবো না বলেই তো উডন্ট দেওয়া হয়েছে। তাহলে হ্যাডন কেন হবে সেই জিনিসটা একটু জেনে নিই, আর একটু সামনে এগোই। লাস্ট ইয়ার আই ভিজিটেড লন্ডন।
hadn't I. ফলো, ওরাই বলে দিচ্ছে ফলো করতে। I had, আইট মানে হচ্ছে I would, আইট মানে হচ্ছে I had। এখানে উপরের বাক্য ডি দ্বারা উড বুঝিয়েছে এবং নিচের বাক্যে ডি দ্বারা হেড বুঝিয়েছে। তখন কখন ডি দ্বারা উড হবে, কখন ডি দ্বারা হেড হবে, সেটা আমরা কেমনে জানবো বা কিভাবে জানবো? এখানে একটা কোয়েশ্চেন থেকে যায়। ইজি বিষয়। এটা হচ্ছে যে যদি সংক্ষিপ্ত ফর্ম ডি এর পরে ভার্বের বেস ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে উড, কারণ আমরা জানি মডেল প্লাস ডু হয়, উড হচ্ছে মডেল। আর যদি ডি এর সংক্ষিপ্ত ফর্ম ডি দ্বারা যখন কি হবে, হেড বুঝাবে, তখন সেটা যে হেড আমরা কেমনে বুঝবো? দেখবো এর পরের বারটা যদি ডান ফর্ম, আমরা জানি টু হ্যাভ বারের পরে কি হয়, ডান হয়। তো এখানে সেই হিসেবে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে, একটা ওড আর একটা হচ্ছে হেড। এখন এখানে যে মূল বিষয়ের মধ্যে আসি, সেটা হচ্ছে ইফ আই হ্যাড এনি স্কুপ, এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আইড ভিজিট লন্ডন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এখানে সেন্টেন্স, এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে, এখানে দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজ হলে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ হবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। আমাকে অবশ্যই প্রিন্সিপাল ক্লজ ধরে করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ গুলো করলে করবো না, কারণ সাবঅর্ডিনেট ক্লজ তো প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখতেছি ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, এখন প্রায় 26-27 মিনিট হয়ে যাচ্ছে। তো আরো আসলে অনেক কিছু বাকি আছে, সেগুলো যদি করাইতে যাই সেটা মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই থাক। আমি আজকের ক্লাসের ধারাবাহিকতায় বাকি অংশটুকু আগামী সপ্তাহে আমার মঙ্গলবারে আবার ক্লাস আছে, সেই ক্লাসে আমি বাকি অংশটুকু তোমাদের জন্য প্রস্তুত করে আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই পেয়ে যাবে, মিস হবে না। তবে আজকে যতটুকু করাইছি ততটুকু তোমরা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে। এখানে না বোঝার কিছুই নাই, সবকিছু স্পষ্ট। আর যেহেতু এখানে অ্যানিমেশন করে তোমাদেরকে দেখানো হয়েছে, তোমরা এটা ভালো করে বুঝবে। বারবার যদি একটু রিপিট করে আমার বয়স স্টেশন এবং উদাহরণে যে আমি একটু পার্থক্য করে দেখিয়েছি, পার্থক্যটা যদি তোমরা মাথায় ঢুকাও, তাহলে আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে অনলাইনে সাক্ষাৎ হবে। আহ, সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, বিনা কারণে বাইরে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।